রকি বিচ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সাইকেলটা স্ট্যান্ডে তুলে রেখে ঘরে এসে ঢুকল রবিন মিলফোর্ড। গোলগাল চেহারা, বাদামি চুল, বেঁটেখাটো এক আমেরিকান কিশোর। রবিন এলি? শব্দ শুনে রান্নাঘর থেকে ডাকলেন মিসেস মিলফোর্ড। হ্যাঁ মা, সাড়া দিল রবিন। উকি দিল রান্নাঘরের দরজায়। কিছু বলবে? চেহারায় অনেক মিল মা আর ছেলের, চুলের রঙও এক। কেক বানাচ্ছেন মিসেস মিলফোর্ড। চাকরি কেমন লাগছে? ভালোই, বলল রবিন। কাজকর্ম তেমন নেই, বই ফেরত দিয়ে যায় পাঠকরা, নম্বর দেখে জায়গা মতো ওগুলো তুলে রাখা, ব্যাস। পড়াশোনার প্রচুর সুযোগ আছে। কিশোর ফোন করেছিল। একটা কাঠের বোর্ডে কেক সাজিয়ে রাখতে রাখতে বললেন মা। কি কি বলেছে? একটা মেসেজ দিতে বলেছে তোকে। মেসেজ? কি মেসেজ? বুঝলাম না, আমার অ্যাপ্রনের পকেটে আছে। দাও। হাত বাড়ালো রবিন। একটু দাঁড়া, হাতের কাজটা সেরেই দিচ্ছি। বড় দেখে একটা কেক তুলে নিলেন মা। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে, খেয়ে নে এটা, নিশ্চয়ই খিদে পেয়েছে। কেকটা নিয়েই কামড় বসালো রবিন। হ্যাঁ রে রবিন, রোলস রয়েস তো পেলি। শুনেছ তাহলে? আমি না, কিশোর পেয়েছে। কেক চিবুতে চিবুতে বলল রবিন। চেষ্টা করেছিলাম, হয়নি। 180টা বেশি বলে ফেলেছিলাম, মুসা 210টা কম। ওই হলো, কিশোরের পাওয়া মানেই তো তোদেরও পাওয়া। রবিন, প্রতিযোগিতাটা কি ছিল রে? জানো না? চিবানোকে একটুকু কোত করে গিলে নিয়ে বলল রবিন। সে এক বিরাট কাণ্ড। বড় এক জারে শিমের বিচি ভরে শোরুমের জানালায় রেখে দিয়েছিল কোম্পানি। রেন্ট এ রাইড অটো রেন্টাল কোম্পানি? হ্যাঁ। ঘোষণা করল, জারে কটা বিচি আছে যে বলতে পারবে, সোফার সহ একটা রোলস রয়েস দিয়ে দেওয়া হবে তাকে 30 দিনের জন্যে। সব খরচ খরচা কোম্পানির। যারটা দেখে ঝটপট অ্যান্সার সাবমিট করে দিয়ে এলাম আমি আর মুসা। কিশোর তা করল না। যারটা ভালো করে দেখলো, এদিক থেকে ওদিক থেকে বাড়ি ফিরে এলো, শুরু করলো হিসেব। কত বড় জার, বিচির সাইজ, প্রতিটা বিচি কতখানি জায়গা দখল করে, ইত্যাদি ইত্যাদি। 3টে দিন শুধু ওই নিয়েই রইল। তার উত্তরও পুরোপুরি সঠিক হয়নি, 3টে বেশি। তবে এর চেয়ে কাছাকাছি আর কারো হয়নি। কিশোরের জবাবকেই সঠিক ধরে নিয়েছে কোম্পানি। আবার কেকে কামড় বসালো রবিন। ছুটি তাহলে খুব আনন্দেই কাটছে তোদের। একটা কাপড়ে হাত মুছছেন মা। কোথায় কোথায় যাচ্ছিস? সেটা নিয়ে ভাবছি। বাকিকে একটুকু মুখে পড়ে দিল রবিন। আরেকটা নিবি? মাথা নাড়ালো রবিন। হাত বাড়ালো। মেসেজটা মা? পকেট থেকে কাগজের টুকরোটা বের করলেন মিসেস মিলফোর্ড। ইংরেজিতে বানান করে করে বলেছে কিশোর, লিখে নিয়েছেন তিনি। পড়লেন, স্যাবুস ফ্যাটক এক, স্যাপাখানা স্যালু। মানে কি রে? সবুজ ফটক 1 দিয়ে ঢুকতে হবে, ছাপাখানা চালু হয়ে গেছে। বলতে বলতেই ঘুরে দাঁড়ালো রবিন। রওনা হয়ে গেল দরজার দিকে। ও মা, এই এলি আর এখনই? থেমে গেলেন মা। বেরিয়ে গেছে রবিন। কাজ ঝাঁকালেন তিনি। এক ছুটে হলরুম পেরোলো রবিন। দরজা খুলে প্রায় ছিটকে বেরিয়ে এলো বাইরে। ধাক্কা দিয়ে স্ট্যান্ড সরিয়েই এক লাফে সাইকেলে চড়ে বসল। পা ভাঙা, ভুলেই গেছে যেন। ব্যথা আর তেমন পায় না এখন। সাইকেল চালাতেও বিশেষ অসুবিধা হয় না। পাহাড়ে চড়তে গিয়ে ঘটিয়েছে কাণ্ডটা। ভাঙা জায়গায় ব্রেস লাগিয়ে দিয়েছেন ডাক্তার আলমানজু। অভয় দিয়েছেন শিগগিরই ঠিক হয়ে যাবে পা। ছোট্ট সিমসাম শহর রকি বিচ। এক পাশে প্রশান্ত মহাসাগর, অন্য পাশে সান্তা মনিকা পর্বতমালা। পর্বত বললে বাড়িয়ে বলা হয় সান্তা মনিকাকে, পাহাড় বললে কম হয়ে যায়।
ওরই একটাতে চড়তে গিয়ে বিপত্তি ঘটিয়েছে রবিন। বেশ খাড়া, সাধারণত কেউ চড়তে যায় না। বাজি ধরে ওটাতেই চড়তে গেল সে। 500 ফুট উঠেছিল কোনো মতে, তারপরেই পা পিছলাল। শহরতলির প্রান্ত ছাড়িয়ে এলো রবিন। ওই যে দেখা যাচ্ছে জাঙ্ক ইয়ার্ডটা, পাশা স্যালভেজ ইয়ার্ড। দুই ভাই জাহেদ পাশা আর রাশেদ পাশা বাঙালি গড়ে তুলেছেন ওই জাঙ্ক ইয়ার্ড। আগে নাম ছিল পাশা বাতিল মালের আড়ত। ইংরেজি অক্ষরে সাইনবোর্ড লাগানো হয়েছিল বাংলা নামের। সঠিক উচ্চারণ কেউই করতে পারত না, খালি বিকৃত উচ্চারণ। রেগে মেগে শেষে নামটা বদলাতে বাধ্য হয়েছেন রাশেদ পাশা, কিশোরের চাচা। এখন রাশেদ পাশা একাই চালান স্যালভেজ ইয়ার্ড। ভাই নেই, ভাবিও নেই। দুজনেই মারা গেছেন এক মোটর দুর্ঘটনায়। হলিউড থেকে ফিরছিলেন রাতের বেলা। পাহাড়ি পথ। কেন যে ব্যালেন্স হারিয়েছিল গাড়িটা জানা যায়নি। নিচের গভীর খাদে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। কিশোরের বয়স তখন এই বছর 7। অনেক কিছুই পাওয়া যায় পাশা স্যালভেজ ইয়ার্ডে, তবে সবই পুরনো। আলপিন থেকে শুরু করে রেলগাড়ির ভাঙা বগি, জাহাজের খোলের টুকরাও আছে। নিলামে কিনে আনেন রাশেদ পাশা। বেশিরভাগই বাতিল জিনিস, তবে মাঝে মাঝে ভালো জিনিসও বেরিয়ে পড়ে। ওগুলো বেশ ভালো দামেই বিক্রি হয়। আর বাতিল জিনিসপত্রের অনেকগুলোই সরিয়ে নেওয়া যায়, ওগুলো থেকেও মোটামুটি টাকা আসে। সব মিলিয়ে ভালো লাভ, তবে খাটুনি অনেক। কিশোরদের জন্যে পরম লোভনীয় জায়গাটা। খুঁজলেই বেরিয়ে পড়ে প্রচুর খেলার জিনিস। ইয়ার্ডের আরও কাছে চলে এসেছে রবিন। চোখে পড়ছে রংচঙে টিনের বেড়ার গায়ে আঁকা বিচিত্র সব ছবি, স্থানীয় শিল্পীদের আঁকা। বেড়ার গায়ে সামনের দিকে আঁকা রয়েছে গাছপালা, ফুল, হ্রদ। হ্রদের পানিতে সাঁতার কাটছে রাজহাঁস। পাশে পাহাড়ের ওপারে সাগর, সাগরে পালতোলা জাহাজ, নৌকা। কেমন একটা হাসি হাসি ভাব ছবিগুলোতে। ভারী কি কিছু নয়। লোহার বিরাট সদর দরজা। পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল কোনো প্যালেস, ওখান থেকেই কিনে আনা হয়েছে পাল্লা জোড়া। রং করতেই আবার প্রায় নতুন হয়ে গেছে। ইয়ার্ডের শোভা বাড়াচ্ছে এখন। দরজার কাছে গেল না রবিন, পাশ কাটিয়ে চলে এলো। বেড়ার ধার ধরে ধরে এগিয়ে গেল শখানেক গজ। এখানে বেড়ার গায়ে আঁকা নীল সাগর। 2 মাস্তুলের পালতোলা একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে। মাথা উঁচু করে দেখছে একটা বড় মাছ। সাইকেল থেকে নামলো রবিন, হ্যান্ডেল ধরে ঠেলে নিয়ে এলো বেড়ার কাছে। হাত বাড়িয়ে মাছের চোখ টিপে ধরল। নিঃশব্দে ডালার মতো উঠে গেল বেড়ার গায়ে লেগে থাকা 2টো সবুজ বোর্ড। কয়েকটা গোপন প্রবেশ পথের একটা, সবুজ ফটক 1। সাইকেল নিয়ে ইয়ার্ডে ঢুকে পড়ল রবিন। আবার নামিয়ে দিল বোর্ড 2টো। কানে আসছে ঘটাংঘট ঘটাংঘট আওয়াজ। কোণের আউটডোর ওয়ার্কশপের দিকে চেয়ে মুচকি হাসল রবিন। ভাঙা মেশিনটা তো মেরামত হয়েছেই, কাজও শুরু হয়ে গেছে। মাথার ওপরে টিনের চাল, 6 ফুট চওড়া। টিনের এক প্রান্ত আটকে দেওয়া হয়েছে বেড়ার মাথায়, আরেক প্রান্ত খুঁটির ওপর। ভেতরের দিকে বেড়ার ঘরের প্রায় পুরোটার মাথায় টানা হয়েছে এই চাল। ভালো আর দামি জিনিসগুলো ওই চালার নিচে রাখেন রাশেদ পাশা। এক পাশে খানিকটা জায়গার মালপত্র সরিয়ে তার ওয়ার্কশপ বসিয়েছে কিশোর। সাইকেল স্ট্যান্ডে তুলে রাখতে রাখতে একবার পেছনে ফিরে চাইল রবিন। দৃষ্টি বাধা পেল পুরনো জিনিসপত্রের স্তূপে। ইয়ার্ডের মূল অফিস আর কিশোরের ওয়ার্কশপের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে ওই স্তূপ। অফিসের রঙিন টালির চূড়াটা শুধু চোখে পড়ে এখান থেকে। মেরি চাচির কাছে ঘেরা চেম্বারটা দেখা যায় না। পুরনো জিনিস কেনার কাজে প্রায় সারাক্ষণই বাইরে বাইরে থাকেন রাশেদ চাচা। ইয়ার্ড আর অফিসের ভার থাকে তখন মেরি চাচির ওপর। ওয়ার্কশপে ঢুকে পড়ল রবিন। ছোট্ট প্রিন্টিং মেশিনটার কাছে দাঁড়িয়ে আছে লম্বা বলিষ্ঠ এক কিশোর। কুচকুচে কালো গায়ের রং, মাথায় কোকড়া কালো চুল,
আমেরিকান মুসলমান মুসা আমান। মহা ব্যস্ত মুসা, ঘামছে দরদর করে। সাদা এক গাদা কার্ড পড়ে আছে পাশের একটা ছোট টুলে। একটা করে কার্ড তুলে নিয়ে মেশিনে ছাপাচ্ছে, ছাপা হয়ে গেলেই আবার বের করে নিচ্ছে দ্রুত হাতে। পাশে তাকালো রবিন। পুরনো একটা সুইভিল চেয়ারে বসে আছে কিশোর পাশা। হালকা পাতলা শরীরের তুলনায় মাথাটা বড়, ঝাঁকড়া চুল, চওড়া কপালের তলায় অপূর্ব সুন্দর দুটো চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে চিমটি কাটছে নিচের ঠোঁটে। ভাবনার ঝড় বইছে মাথায়, বুঝতে পারল রবিন। কি ছাপাচ্ছ? মেশিনের কাছে এগিয়ে গেল রবিন। এই যে এসে গেছে, ফিরে চেয়েই বলে উঠল মুসা। ভাবনার জগৎ থেকে ফিরে এলো কিশোর। রবিনের দিকে চেয়ে বলল, মেসেজ পেয়েছ? পেয়েই তো এলাম, জবাব দিল রবিন। গুড, ভারী কি চালে বলল কিশোর। মুসা, একটা কার্ড দেখাও তো ওকে। মেশিন বন্ধ করে দিল মুসা। একটা কার্ড তুলে নিয়ে বাড়িয়ে ধরল রবিনের দিকে। বড় আকারের একটা ভিজিটিং কার্ড, ইংরেজিতে লেখা 3 গোয়েন্দা। প্রধান কিশোর পাশা, সহকারী মুসা আমান, নথি গবেষক রবিন মিলফোর্ড। বাহ, সুন্দর হয়েছে তো, প্রশংসা করল রবিন। এগিয়ে যাওয়াই ঠিক করলে তাহলে? হ্যাঁ, ইনভেস্টিগেশন এজেন্সি খোলার এই সুযোগ, বলল কিশোর। স্কুল ছুটি, 30 দিনের জন্য একটা গাড়ি হয়ে গেল, খুব কাজে লাগবে। থামলো একটু সে, সরাসরি রবিনের দিকে তাকালো। আমরা এখন 3 গোয়েন্দা, এজেন্সির চার্জে থাকছি আমি। তোমার কোনো আপত্তি আছে? না, মাথা নাড়ল রবিন। ডিটেকশনের কাজ আমার চেয়ে ভালো বোঝো তুমি। গুড, সহকারী হতে মুসারও আপত্তি নেই, বলল কিশোর। তোমার এখন সময় খারাপ, পা ভাঙা, দৌড়ঝাঁপের কাজগুলো খুব একটা করতে পারবে না। বসে বসেই কিছু করো। আপাতত লেখাপড়া আর রেকর্ড রাখার দায়িত্ব রইল তোমার ওপর। আমি রাজি, বলল রবিন। লাইব্রেরিতে কাজের ফাঁকে ফাঁকেই পড়াশোনাটা ছেড়ে ফেলতে পারবো। রেকর্ড রাখাটাও এমন কিছু কঠিন না। গুড, মাথা ঝাঁকালো কিশোর। ভেবে বসো না, খুব হালকা কাজ পেয়ে গেছো। তদন্তের নিয়মকানুন অনেক বদলে গেছে আজকাল। এ কাজে এখন প্রচুর পড়াশোনা আর গবেষণা দরকার। কি হলো, কার্ডের দিকে ওভাবে চেয়ে আছো কেন? 3টে প্রশ্নবোধক চিহ্ন কেন? সূক্ষ্ম একটা হাসির আভাস খেলে গেল কিশোরের মুখে। চট করে একবার চাইল মুসার দিকে। ঠিকই বলেছ কিশোর, মুসার চোখে বন্ধুর প্রতি শ্রদ্ধা। ঠিক অনুমান করেছ তুমি। কি জানতে চাইল রবিন। তুমিই বলো, কিশোরকে বলল মুসা। গুছিয়ে বলতে পারবো না আমি। চিহ্নগুলো কার্ডে বসানোর অনেক কারণ আছে, ব্যাখ্যা করতে লাগলো কিশোর। 1, রহস্যের ধ্রুব চিহ্নই প্রশ্নবোধক। আমরা কার্ডে দিয়েছি কারণ যে কোনো রহস্য সমাধানে আগ্রহী আমরা। সিসকে চুরি থেকে শুরু করে ডাকাতি, রাহাজানি, খুন, এমনকি ভৌতিক রহস্যের তদন্তেও পিছপা হব না। 2, চিহ্নগুলো আমাদের ট্রেডমার্ক। দলে 3 জন, তাই 3টে চিহ্ন। থামল সে, অপেক্ষা করে রইল রবিন। 3, লোকের মনে কৌতূহল জাগাবে ওই চিহ্ন। কেন বসানো হয়েছে জিজ্ঞেস করবেই, কথা বলার সুযোগ পাবো তখন। এতে আমাদের কথা মনে থাকবে তাদের, নাম ছড়াবে অনেক বেশি। রবিনের দিকে চাইল সে। আরও কারণ আছে, পরে ধীরে ধীরে জানতে পারবে সেগুলো। আর কি কারণ জানার কৌতূহল হলো খুব, কিন্তু বলার জন্য চাপাচাপি করল না রবিন। বন্ধুর স্বভাব জানে, নিজে থেকে না বললে হাজার চাপাচাপি করেও মুখ খোলানো যাবে না কিশোরের। মেশিন ঠিক, কার্ড ছাপানো শেষ, গাড়িও পেয়ে গেছি, বলল রবিন। এবার কোনো একটা কাজ পেয়ে গেলেই নেমে পড়তে পারতাম। কাজ একটা পেয়ে গেছি আমরা, মুসা জানালো। পাইনি এখনো,
পাবার আশা আছে। শুধরে দিল কিশোর। সোজা হয়ে বলল সে, তবে সামান্য একটা অসুবিধা আছে। কেসটা কি? অসুবিধাটাই বা কি? কৌতূহল ঝরল রবিনের গলায়। একটা ভূতুরে বাড়ি খুঁজছেন মিস্টার ডেভিড ক্রিস্টোফার। সত্যি সত্যি ভূত থাকতে হবে। তার একটা ছবির শুটিং করবে সেখানে, জানালো মুসা। স্টুডিও থেকে শুনে এসেছে বাবা। হলিউডের বেশ বড়সড় একটা স্টুডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন মুসার বাবা মিস্টার রাফাত আমান। ভূতের বাড়ি? ভ্রু কুঁচকে গেছে রবিনের। তাও আবার সত্যি সত্যি ভূত থাকতে হবে? তা কি করে সম্ভব? ভূত আছে কি নেই সেটা পরের কথা। তেমন একটা বাড়ির খোঁজ পেলেই তদন্ত শুরু করে দেব আমরা, জবাব দিল কিশোর। ভূত থাকলে তো কথাই নেই, না থাকলেও ক্ষতি নেই। আমরা খোঁজখবর করতে শুরু করলেই জানাজানি হবে, নাম ছড়াবে 3 গোয়েন্দার। অসুবিধে কি ভূত নিয়েই? না। তবে মিস্টার ক্রিস্টোফার আমাদেরকে কাজ দিতে রাজি হচ্ছেন না। হতেই হবে তাকে। আমাদের সার্ভিস নিতে বাধ্য করব। কেমন রহস্যময় শোনালো কিশোরের গলা। 3 গোয়েন্দার যাত্রা শুরু হবে মিস্টার ক্রিস্টোফারের কাছ দিয়েই। শিওর শিওর, ব্যঙ্গ প্রকাশ পেল রবিনের গলায়। মার্চ করে সোজা গিয়ে ঢুকে পড়ব পৃথিবীর বিখ্যাত এক চিত্র পরিচালকের অফিসে, এবং আমরা গিয়ে হাজির হলেই কাজ দিয়ে দেবেন। এতই সহজ? খুব কঠিনও মনে হচ্ছে না আমার কাছে, বলল কিশোর। ইতিমধ্যেই মিস্টার ক্রিস্টোফারকে ফোন করেছি আমি অ্যাপয়েন্টমেন্টের জন্যে। ইয়াল্লা! রবিনের মতোই ভ্রু কুঁচকে গেছে মুসার। তিনি দেখা করবেন আমাদের সঙ্গে? না, সহজ গলায় বলল কিশোর। লাইনই দেয়নি তার সেক্রেটারি? তা তো দেবেই না, বলল মুসা। শুধু তাই না, শাসিয়েছে। তার অফিসের কাছাকাছি গেলেই আমাদেরকে হাজতে পাঠানোর ব্যবস্থা করবে, যোগ করল কিশোর। মেয়েটাকে জানো? কেরি ওয়াইল্ডার। মুরব্বি কেরি? একসঙ্গে বলে উঠল মুসা আর রবিন। মাথা ঝাঁকালো কিশোর। ওদের চেয়ে কয়েক গ্রেড ওপরের ছাত্রী কেরি ওয়াইল্ডার। পড়ালেখায় ভালো, সুনাম আছে ভালো মেয়ে বলে। স্কুলে নিচের গ্রেডের ছাত্রছাত্রীদের ক্লাস নেয় মাঝে মাঝে। মুরব্বিয়ানা ফলানোর লোকটা সামলাতে পারে না, ফলে নাম হয়ে গেছে মুরব্বি কেরি। এবারে ছুটিতে তাহলে সেক্রেটারির কাজ নিয়েছে মুরব্বি? চিন্তিত দেখাচ্ছে রবিনকে। মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে দেখা করার আশা ছেড়ে দাও। মুরব্বির অফিস ফেরানোর চেয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া অনেক সহজ। মূল অসুবিধে এটাই, বলল কিশোর। তবে যে কাজে নামতে যাচ্ছি বাধা আর বিপদ আসবেই পদে পদে। ওসবের মোকাবেলা করতে না পারলে নামাই উচিত না। আগামীকাল সকালে রোলস রয়েসে চেপে হলিউডে চলে যাব। দেখা করতে হবে মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে। যদি পুলিশে খবর দেয় মুরব্বি, বলল রবিন। আমার ব্যাপারে অবশ্য ভাবছি না। কাল তোমাদের সঙ্গে যেতে পারবো না আমি, লাইব্রেরিতে কাজ আছে। তাহলে আমি আর মুসা যাব, কাল সকাল 10টায়। তার আগেই গাড়ি পাঠাতে ফোন করব কোম্পানিকে। হ্যাঁ, তুমি একটা কাজ করো রবিন, বলে একটা কার্ড তুলে নিল কিশোর। উল্টো পিঠে একটা নাম লিখে বাড়িয়ে ধরল। এটা রাখো। এই নামের একটা দুর্গ আছে। পুরনো ম্যাগাজিন কিংবা পত্রপত্রিকায় নিশ্চয়ই উল্লেখ থাকবে। এটার ব্যাপারে যত বেশি পারো তথ্য জোগাড় করবে। টেরর ক্যাসেল? পরে ফিসফিসিয়ে বলল রবিন। বড় বড় হয়ে গেছে চোখ। নাম শুনেই ঘাবড়ে গেলে? এত ভয় পেলে গোয়েন্দাগিরি করবে কি করে? না না, ঘাবড়াইনি। ঠিক আছে, বাধা দিয়ে বলল কিশোর। কিছু কার্ড সঙ্গে রাখো। 3 জনকেই রাখতে হবে এখন থেকে। এগুলোই আমাদের পরিচয়পত্র। আগামীকাল থেকেই পুরোপুরি কাজে নামবো আমরা। পালন করব যার যার দায়িত্ব।